গত 22শে ডিসেম্বরের পর থেকে মানে অর্থাৎ নারায়ণগঞ্জ নির্বাচনের পর থেকে যে সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের পর ভিন্নভাবে একটি সমীকরণ দেখা যাচ্ছে অন্তত রাজনীতির অঙ্গনে নারীর এগিয়ে যাওয়াটাকে। আমরা আসলে নারীর এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্জন, তার নেতৃত্ব বা স্টেটসম্যানশিপের যেই বিষয়টি সেটি ছাড়িয়ে তিনি একটা অন্য জায়গায় পৌঁছানো, সেটি একরকম, এবং তারপরে সেই তৃণমূল থেকে নারীদের উঠে আসা এবং একটি নির্বাচন, সেই নির্বাচনে দলীয় নির্বাচন, দলীয় প্রতীক, সেখান থেকে জনগণের ভালোবাসা এবং ভোট, পরিশ্রম সব কিছু মিলিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর থেকে আমরা বারবারই সেই নারীর এগিয়ে যাওয়ারটিকে একটু অন্য মাত্রায় দেখছি। টক অব দ্য কান্ট্রি বলা যেতে পারে। ঠিক দুদিন না যেতেই আমরা দেখলাম এই জঙ্গি হামলার যে ঘটনা, সেখানে আরেকটি নতুন মাত্রা, নারী জঙ্গিরা এবং আত্মঘাতী যে বিস্ফোরণ ঘটিয়েছে, প্রথম আত্মঘাতীর ঘটনা ঘটেছে একজন নারী জঙ্গির, তার সঙ্গে যে শিশুকে সেখানে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, এটি একটি নতুন ধরন হিসেবে যদিও বলা হচ্ছে, কিন্তু এরকম ঘটনা 2006-এও আমরা দেখেছি এবং নারীরা তৈরি হচ্ছে, নারী জঙ্গিরা তৈরি হচ্ছে, এরকম রিপোর্টের আগেও আমরা জঙ্গি হামলার পরপরই পেয়েছিলাম। অনেকে এই বিষয়টি নিয়ে কথাও বলেছেন খোলামেলা। পরপর দুদিনের ব্যবধানে দুই ঘটনাকে একসাথে করে যদি আমরা বলি জঙ্গি হামলা বনাম নারী এগিয়ে যাওয়া, সেইভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান, আছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। আমরা যার কথা বলে শুরু করেছি, নারায়ণগঞ্জ থেকে সরাসরি ডক্টর সেলিনা হায়াৎ আইভী আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যোগ দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একটু আমার সহকর্মী সাব্বির ইমরান হোসেন সুমনের রিপোর্টটি দেখে তারপর আলোচনায় ফিরতে চাই। ইমরান হোসেন সুমন রিপোর্ট করেছেন নারী জঙ্গি হামলা নিয়ে। গুলশানে সাময়িক ধাক্কা খেলেও কল্যাণপুর ও নারায়ণগঞ্জে জঙ্গি বিরোধী অভিযানে সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশের পুলিশ। এরপর রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামকে নির্মূল করার মধ্য দিয়ে তারা এগিয়েছে আরেক ধাপ। তারপর রাজধানীর আজিমপুরে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী জঙ্গির উপস্থিতির কারণে। সবশেষ রাজধানীর দক্ষিণখানের আশকোনায় 90 জেএমবির কার্যালয়ে এবারও নারী জঙ্গিদের সামনে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার মধ্যরাত থেকে যে অভিযানের শুরু, যা শেষ হয়েছে রবিবার সন্ধ্যায়, সেখানে আত্মঘাতী হয় নারী জঙ্গি। কর্মকর্তারা বলছেন, নারীদের দিয়ে নতুন কোনো আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল 90 জেএমবির। এজন্য আশকোনার বাড়িটি দপ্তর হিসেবে ব্যবহার করছিল তারা। যদিও এর আগে বেশ কয়েকটি অভিযানে জঙ্গিদের নিরাপদ আস্তানা তছনছ করা গেছে বলে জানাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। হোলি আর্টিজান এবং সুলাকের ঘটনার পরে অনেকগুলো প্রিএমটিভ অপারেশনস হয়েছে, যে কারণে তাদের সেফ হাউসগুলো এখন আর আসলে অনেক কমে এসেছে। ফলে তাদের এক দুইটা যে জায়গা আছে সেগুলোকেই তারা ব্যবহার করতো। এখানে আমরা যে লক্ষণ দেখলাম যে এইটাকে তাদের এক অফিস হিসাবে ব্যবহারেরও একটা ছিল, কারণ এখানে অনেক কাগজপত্র পাওয়া গেছে। হোলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরী নিহত হলেও 90 জেএমবির অন্যতম শীর্ষ জঙ্গি মইনুল ইসলাম ওরফে মুসাই এখন পেছন থেকে সংগঠিত করছে জঙ্গিদের। 1.5 মাস আগে থেকে নিখোঁজ মুসাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানাচ্ছেন মনিরুল ইসলাম। তথ্য উপাত্ত ইন্টেলিজেন্স অ্যানালিসিসে আমাদের যেটা মনে হয়েছে সেটা মইনুল ইসলাম মুসা বর্তমানে এই সংগঠনটির অন্যতম প্রধান নেতা, না হয়ে থাকলেও অন্যতম প্রধান নেতা। দেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান। এখন জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলেই মনে করেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। জনগণের শক্তি বড় শক্তি, পাশাপাশি এই ব্যাপারে পুলিশের পেশাদারিত্ব যথেষ্ট আছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমাদের পুলিশের এবং গোয়েন্দারা অত্যন্ত তৎপর। যদি আমরা এদের নেটওয়ার্কটা আমরা জানতে না পারতাম তাহলে তাদের বিরুদ্ধে এই অভিযান করা যেত না। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা।
আমি একটু আব্দুল বাতেন আপনার কাছ থেকে শুরু করতে চাই, কারণ এই যে নারী জঙ্গি, এটা নিয়েই পুরো তোলপাড়, মানে নারীর উন্নয়নের আইভিএফআর এই অ্যাচিভমেন্ট, সেটা থেকে ছাপিয়ে এখন মনে হচ্ছে যে এটা একটা ভয়াবহ জায়গায় যাচ্ছে, যে কোথায় কে ঘাপটি মেরে কিভাবে কোন পোশাকে লুকিয়ে আছে চ্যালেঞ্জও করতে পারবেন না। আগে যেমন হোলি আর্টিজানের পরে যখন নাকি তরুণরা ছিল পুরো সার্ভিলেন্সের মধ্যে, যে কাউকে একটু ওরকম ব্যাকপ্যাক ওই পোশাক একটু দেখলেই একটু সচেতন হয়ে দেখতাম, কিন্তু এটা তো একটা যেই পোশাকটা একেবারে অভ্যস্ততার মধ্যে পড়ে গেছে, সেই পোশাক পরে অপারেশনের সময়ও দেখলাম যে বাচ্চাটিকে এগিয়ে দিয়ে তিনি বোরখার ভেতরে ভেস্টটা টেনে বিস্ফোরণটি ঘটিয়েছে। নারী জঙ্গিদের সম্পর্কে আপনারা মানে কতটুকু ওয়াকিবহাল ছিলেন আগে থেকে? না, ধন্যবাদ। আসলে আপনি আজকে যে টপিকটা দিয়েছেন, যে নারীর এগিয়ে চলা এবং জঙ্গিবাদ, কে কে জঙ্গি হবে কিংবা কে জঙ্গি হবে না, সেটা নারী কিংবা পুরুষ এইভাবে আসলে ক্লাসিফাই করার কোনো সুযোগ নাই। এটা নারী না, হতে মানে এটা পারে। তো একটা কৌশলের অংশ হিসেবেও আমরা দেখছি যে যারা ডেসপারেট তারা বাচ্চাদেরকেও এটার মানে বলি এটা- করছে। আর ডেসপারেশনটা ওরকম যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেখানে গিয়ে মানে যে আমরা যাদেরকে ভাবতেই পারি না, সেখানে গিয়ে নারী তাদের একটা নারী কমান্ডো বাহিনী, নারী জঙ্গি বাহিনী, না, আপনি যেটা বলছেন আর কি, যে এখন যাদেরকে আপনি বলছেন তারা কারা, তাদের পরিচয়টা কি, জি তারা কেমন করে আসলো এখানে, জি ব্যাকগ্রাউন্ডটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এই একটা ঘটনায় যদি মনে করেন যে শুধু নারীরা এটাতে আকৃষ্ট হচ্ছে কিংবা নারীরা জঙ্গিবাদের প্রতি অনেক বেশি, আমরা মনে করতে চাই না, সেই এরকম কারণে না। আমরা পুলিশের ঊর্ধ্বতন এটা কর্মকর্তাদের এরকম কাছ না। থেকে শুনতে চাই যে আমরা আসলে কতটুকু এটা সচেতন। এটা মানে একটা নারী কখন আসে ন্যাচারালি, যেটা হয়, এবং আমাদের যে ইন্টেলিজেন্স এবং আমাদের যে অবজারভেশন, এরকম কোনো নারীরা যে খুব বেশি মাত্রায় এখানে আগ্রহ দেখাচ্ছে কিংবা আসতে চাচ্ছে, বিষয়টা এমন না। এটা পরিবেশগত এবং সুযোগ এবং তার সার্কামস্ট্যান্সেস অ্যানালাইসিস করলে তার এই কার্যক্রমে আসার ক্ষেত্রে সে কেমন করে আসলো এই বিষয়গুলি বোঝা যায়। এর আগে আপনি আজিমপুরে খেয়াল করে দেখবেন যে জি। দুজন নারী জঙ্গি এখানে ধরা হয়েছিল। তারা তাদের বক্তব্যে যেটা বলেছে, বিষয়গুলো আদালতে বিচারাধীন বিষয় নিয়ে হয়তো এখন খোলামেলা কথা বলা যাবে না, কিন্তু তাদের বক্তব্য যে এটা যে তারা খুব আগ্রহ নিয়ে মোটিভেটেড হয়ে তারা কোনো তারা আইডিওলজিক্যাল কোনো ইস্যুতে এইখানে জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট হয়েছে, বিষয়টা এমন না। তারা বরং তাদের হাজব্যান্ড কোনো না কোনোভাবে এখানে সম্পৃক্ত হয়েছে। এখন স্ত্রী হিসাবে তারা ওই সময়ে বাধ্য হয়েছে কিংবা তাকে মোটিভেট করেছে যে উইলিংলি যে সে এটার প্রতি আকৃষ্ট ছিল। কখনো কখনো তারা ভীত হয়েছে যে হাজব্যান্ডের সাথে যদি সে কমান্ড না শুনে, কথা না শুনে সংসার ভেঙে যাওয়ার ভয়, কিংবা তার নির্ভরতার জায়গা চলে যাওয়ার ভয়, কখনো কখনো যে এই কোনো বেটার পজিশনে যদি যেতে পারে ওইটার প্রতি একটা হাতছানি, এই বিষয়গুলো কিন্তু আকৃষ্ট করেছে। এইখানে যেটা দেখেছেন, এখানেও কিন্তু তাদের পরিচয় একজন তার হাজব্যান্ড, কিংবা তার হাজব্যান্ড একটা জঙ্গিবাদের সাথে কিংবা একটা বড় মানে লিডারশিপ নিচ্ছে, তার মাধ্যমে সে মোটিভেটেড হয়ে এখানে আসছে। এবং অ্যাকর্ডিংলি যেহেতু একটা সার্ভিলেন্সের মধ্যে আছে এবং তাদের ব্যাপারে অলওয়েজ একটা ইন্টেলিজেন্স, দ্য সার্ভিলেন্স, এই বিষয়গুলি কাজ করে, তারা কিন্তু এখানে শেল্টার নিয়ে এই কাজগুলি করার চেষ্টা করেছে। এবং সেখানে যে অপারেশন হয়েছে, বাঁচার জন্য যেটুকু ইনস্ট্যান্টলি যেটা করার দরকার তারা সেটাই করেছে। তো ওইখানে আপনারা তো দেখিয়েছেনই অপারেশনের সময় তারা কিভাবে বাঁচার জন্য তাদের আকুতি ছিল, শিশুদেরকে এগিয়ে দিয়েছে। এটা কিন্তু তাদেরকে মানে আপনার কথা থেকে যেটুকু বুঝতে পারি যে আউট অফ কম্পালশন হয়তো তারা গিয়েছে, অনেকটা তাই, so far যে অনেকটা তাই আপনাদের পুলিশ এরকম বলছেন। কিন্তু ব্যাপারটা কি মানে অত ইজি কি না? মানে যদি কম্পালশন অনুযায়ী হয়, যখন ধরা পড়ে, যখন আত্মসমর্পণের কথা বলেন আপনারা, তখন তো তারা তো অন্তত মানে তারা তো খারাপটা জানে এটার পরম্পরাটা কি,
মানে শুধুমাত্র স্বামীর অবাধ্য হবে না বলেই তো তারা জঙ্গিবাদে না, এখানে আরেকটা যায়। বিষয় আছে, আরেকটা বিষয় আছে। জি। যখন বিষয়টাতে তারা ইনভলভ হয়ে যায় তখন কিন্তু আর ফিরে আসার পথ থাকে না। তখন যে মানে স্বামীকে খুশি করার জন্যই করছে সেরকমটাও না। আচ্ছা, ইনভলভমেন্টটা মানে যখন তার চলে আসে তখন সেক্ষেত্রে কিন্তু সে আমাদের যে ইনভলভ একটা এবং সফট তখন নোট আছে, মানে আপনার কথায় যখন এই ধরা পড়েছে কেন যায় এটা দেখতে হবে অমুক সেই সফট নোটের ব্যাপারটা কিন্তু আমাদের আসলে আমি জানি না, পুলিশ নিশ্চয়ই তাদের বিচার বুদ্ধি দিয়ে বুঝবে সেটা আদৌ থাকা উচিত কিনা। তাইলে আমাদের আসলে নারী পুরুষ জঙ্গি হিসেবে আর ক্যাটাগরাইজ করার কিছুই নাই, মানে একই ধরনের ভয়াবহ বা তার চেয়েও বেশি এক্স্যাক্টলি আমি সেটাই ভয়াবহ বলতে চাচ্ছি। যখন জি। আপনি এটা জঙ্গিবাদের সঙ্গে যে করেই হোক মোটিভেটেড হয়ে তার হাজবেন্ডের কম্পালশনের যে প্রক্রিয়া জি। প্রকারান্তরেই হোক, যখন আপনি ইনভলভ হয়ে গেলেন জঙ্গিতে, তখন সেখানে আর সফটনেস এবং আপনার কোনো অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। জি। তখন সে জঙ্গি ইজ জঙ্গি। যে অনুকম্পা দেখানোর সুযোগ নেই, প্রস্তুতি আমরা আমাদের কি কি সেটা নিয়ে আমি শুনবো, আমি লিখে রাখছি। আমি একটু ডক্টর শফিকুজ্জামান স্যার, আমি একটু এখানে আমরা যে শিরোনামটি রেখেছি দুটো মিলিয়ে আমরা খুব উৎসাহিত, খুব ভালোভাবে রাজনীতিতে একটা পজিটিভ হাওয়া বইয়ে দেওয়ার মতন একটি ঘটনা, যে নারী তার পরিশ্রমের, নারী তার ভালোবাসার কাজের মূল্যায়নটা পেয়েছে, জনগণের সাপোর্ট পেয়ে, তার আগেই তিনি সমর্থনটা পেয়ে সেই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তারপরে আবার নারীর আবার অন্য আরেকটি উল্টো চিত্র, অর্থনীতিবিদের ভাষায় আমি এটার একটা এই অবস্থার ব্যাখ্যাটা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটা ইস্যু আজকে নিয়ে, ব্যতিক্রমধর্মী যদিও না, কারণ ঘটনা ঘটে গিয়েছে, তারপরেও আমরা দুইটা ঘটনা দেখছি। একটা মানে একটা ক্যারিস্টিম্যাটিক ফিগার আসছে বাংলাদেশে, একটা নারী, সে তার দক্ষতা দিয়ে, তার ক্যারিসমেটিক লিডারশিপ দিয়ে সারা দেশে দৃষ্টি আকর্ষণ করেছে। ইলেকশন শুধু জেতাটা যথেষ্ট নয়, এর আগে তো প্রচুর ইলেকশন হয়েছে, এই ইলেকশনটা কিন্তু মানুষকে আকর্ষণ করেছে। ওনাকে দেখছে এখন একটা সিম্বল ফিগার হিসাবে, এবং সবাই বলছে যে আগামী যে ইলেকশন আসছে সেখানে কাকে নমিনেশন দেওয়া হবে তারা এখান থেকে শিক্ষা নিক। অর্থাৎ উনি একটা ফিগার হয়ে দাঁড়িয়েছে, একজন ভদ্রমহিলা, একজন নারী, তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, উদাহরণ তৈরি করেছেন আর কি। এই পাশাপাশি উল্টা একটা দুঃখজনক এবং জঘন্য একটা মানে একবারে বিপরীত। সেই জন্য আজকে আমাদের ডিসকাশনটা আসছে আর কি। আমি যেটা হাসান সাহেব যেটা বললেন আর কি, হ্যাঁ আসলে সামগ্রিকভাবে ওনারা যেহেতু সবসময় এটা নিয়ে গবেষণা করেন, আমরা একজন মানে কি বলবো সাধারণ দৃষ্টিতে বা অনেক সময় পড়াশোনা কিছু করেছি, মানে অনেকগুলো কারণ আমরা জেনারেলি বলতে পারি। আমার মনে হয় না এটা শুধু নারীরা এখানে আসছে, এই মানে জামাত ইসলামের যে সংগঠনগুলো, এদের কিন্তু শুরু থেকেই কিন্তু বিভিন্ন নারী সংগঠন নেটওয়ার্ক আছে এবং বিভিন্ন জায়গা আর কি, এবং তারা কিন্তু স্বেচ্ছায় এখানে এসে অন্যকে ব্রেইন ওয়াশ করার জন্য করে দলে নিয়ে আসছে। এখানে একটু ব্যতিক্রম এটা ওইটা হয়েছে কিনা, এখানে অনেকগুলো কারণের ভিতরে আমি বলতে পারি। যেমন যারা এখানে আসছে স্বাভাবিক বলতে পারি, একটা হলো পারিবারিক বন্ধন, অর্থাৎ বিয়ে একটা ফ্যাক্টর এখানে আর কি। উনি যেন বললেন যে বিয়ে করার পর তার কোনো থাকে না আর কি। এখন বিয়ে করার পর হয় তাকে, সে হয়তো স্বতঃস্ফূর্ত না হলেও মানে বাধ্য হয়েছে ব্রেন ওয়াশ হওয়ার জন্য আর কি, এবং বিয়ে করেছে। এবং উনি যে দুইটা ঘটনা দেখলাম, তারা যে স্বতঃস্ফূর্তভাবে হয়নি এটা প্রমাণ পাওয়া গেল। তাকে বলা হয়েছিল যখন তুমি আর পারবে না তখন নিজেকে মানে বোমা মেরে নিজেকে মেরে ফেলো, নিজেকে মেরে আত্মহত্যা করো আর কি। কিন্তু সে কিন্তু তার বাচ্চার দিকে তাকিয়ে আর যে কোনো কারণে হোক পুলিশের কাছে সে আত্মসমর্পণ করেছে আর কি। তার মানে সে বাধ্য হয়ে এখানে আসছিল। আর একটা কারণ হতে পারে যেটা এই পারিবারিক বন্ধনের বাইরে, সেটা হলো ওই অর্থনৈতিক কারণ, দারিদ্র একটা ফ্যাক্টর হতে পারে। আর একটা সামাজিক নিরাপত্তা, নিগ্রহ এবং বিভিন্ন প্রলোভন, এসব কারণেও কিন্তু অনেক সময় নিজের নিরাপত্তার জন্য এদিকে আসতে পারে। আগে তো জানতেন না। স্যার আমি আপনার এই জায়গা থেকে আমি একটু আইভি আপার কাছে, এই রিয়ালিটিটা মানে যে একটা পজিটিভ উদাহরণকে অনেক সময় নেগেটিভ উদাহরণ দেশে আবার হাজির করে, সেটা বললেন যে দারিদ্র্য, সামাজিক বঞ্চনা ইত্যাদি। আর একজন পজিটিভ উদাহরণের সৃষ্টি করেছেন, সাম্প্রতিক পজিটিভ উদাহরণের, ডক্টর সেলিনা হায়াত আইভির কাছে আমি আসলে এই বিষয়টি জানতে চাই। ডক্টর শফিকুজ্জামান স্যার যেটা বলছিলেন যে দারিদ্র, সামাজিক নিগ্রহ, এইসব কারণে এই নারীদেরকে এই জঙ্গিবাদে টেনে আনছে। আর আমরা আবার আরেকজনকে দেখলাম,
আইভীর আরেক চেহারা দেখলাম, যে যিনি পরিশ্রম, তার যে সততা, তার যে সাহস, তার যে 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 দায়িত্ব পালনের যে একাগ্রতা, সেগুলো সবকিছু দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অন্য একটি অধ্যায় রচনা করলো, যাতে নাকি এখন সব জায়গা থেকে সিগন্যাল আসছে যে নেক্সট টাইম ফেয়ার ইলেকশন মানে প্রথমে ফেয়ার ক্যান্ডিডেটের জন্যই হলো এই প্রতিযোগিতা। তা আমি বলছি যে আপনার আসলে এই ইমেজটাকে রাখার জন্য, আবার ওই গরিব নারীদের কথা বলছি, আবার ওই জঙ্গিবাদে যাতে না সম্পৃক্ত হয়, তাদেরকে ফিরিয়ে আনার জন্য তো এই ক্যারেক্টারটারও তো অনেক দায় দায়িত্ব, অনেক ভাবনা চিন্তা রয়েছে। ডক্টর আইভী। আপনাকে ধন্যবাদ মুন্নিশা। আজকে স্টুডিওতে যারা আছেন তাদেরকে সালাম জানাচ্ছি। আসলে প্রসঙ্গটা অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে নারীরা যেমন এগিয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়েও যাচ্ছে। এটার জন্য কিন্তু আমাদের সামাজিক অবস্থাই দায়ী আমি মনে করি। এবং আমাদের নারীরা অনেক ক্ষেত্রে আপনার অনেক বেশি লেখাপড়া করছে, অনেক অ্যাডভান্স হচ্ছে অনেক ক্ষেত্রে, আবার গ্রাম অঞ্চলে অনেকে পিছিয়েও পড়ছে। আজকে যে নারীরা যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা হচ্ছে, সেটা হয়তো অনেকে বলবে যে তার হাজব্যান্ড ছিল এটার সাথে জড়িত, সে এই জন্য হয়তো জড়িত হচ্ছে। কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি বাংলাদেশে, সারা বাংলাদেশে আপনি দেখেন মাদ্রাসার হার কিভাবে বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু সেখানে নারী পুরুষ সমান হারে এই কওমি মাদ্রাসাগুলি হচ্ছে। এবং সেখান থেকে আমাদের এই বাচ্চারা কি শিখছে এবং তাদেরকে কি শেখানো হচ্ছে, সেটার কি নজরাদি সঠিকভাবে করা হচ্ছে কিনা, এগুলির করতে কিন্তু আমাদের দেখা উচিত। আর যে নারী তার হাজব্যান্ডের জন্য এই পর্যায়ে গেছে, তার বুঝের মধ্যেও তো অনেক ভুল আছে, বা যারাই জঙ্গিবাদে জড়িত হচ্ছে তারাই বা এই যে জড়িত হচ্ছে তাদের মধ্যেও তো অনেক ধর্মীয় শিক্ষার অনেক মানে ভুল শিক্ষা নিচ্ছে। কোরআনকে তারা সঠিকভাবে বিশ্লেষণও করছে না। আর এর বাইরে যেও আপনি দেখবেন যে এখানে কিন্তু শুধু দেশ না, দেশের বাইরেরও একটা বিশাল বড় একটা, আমি এজেন্সি বলি অথবা আপনি যেই ভাষাই বলি না কেন, একটা বিশাল বড় সংগঠন এটার সাথে যুক্ত আছে। এবং বাংলাদেশকে কেন এইভাবে বেছে নেওয়া হচ্ছে, এটাও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর যখনই আপনি দেখেন কতগুলি ধাপ, আপনি যদি এই পর্যন্ত দেখেন, সে বাংলা বাইর থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন ওরা এক এক সময় এক একটা রূপ নিচ্ছে। কখনো বয়োবৃদ্ধরা, কখনো আপনার হোলি আর্টিজানের ঘটনায় সব একজাক তরুণ, আবার এখন নারীদেরকে সামনে নিয়ে আসছে। এবং যখন তারা ওই সময় উপযোগী কোনটা তাদের জন্য সুবিধা, সেটার দিকে কিন্তু আগাচ্ছে। এবং নারীদেরকে খুব সহজেই মোটিভেট করা যায় ধর্মের কথা বলে। এবং নারীরা ধর্মের প্রতি একটু, সেটা যেই ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের প্রতি কিন্তু অনেক বেশি সফট। এবং এই জিনিসগুলি কিন্তু ভুল ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। এই ভুল ব্যাখ্যা থেকে বের হয়ে আসার জন্য আমাদের যে প্রগতিশীল চিন্তা চেতনা আরো বেশি দাবিত হতে হবে, সেই জিনিসগুলি আমি মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি কমই করা হচ্ছে। আমি একটু আপনার প্ল্যানিংগুলো আমি শুনবো, কারণ আপনি অনেক চমৎকার করে বলেছেন যে এক এক সময় এক একটা রূপ। আর আরেকটা যেটা হচ্ছে যে বাংলাদেশের মানে আপনার এলাকায় অনেক আমরা দেখেছি যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা অনেক, ঢাকা নারায়ণগঞ্জ রাস্তার দুপাশে মহিলা মাদ্রাসা, সেই জায়গায়। আর আপনার মতো যারা প্রতীক হয়ে এসছেন যে উন্নয়ন বা সুশাসন বা ভালো নির্বাচন বা গুড লিডারশিপ, একেবারে তৃণমূল থেকে এসে তাদের করণীয়টা কি, সেটাও আমি একটু শুনবো একটা ছোট্ট বিরতির পর। থাকুন আমাদের সঙ্গেই। জঙ্গি বনাম নারীর এগিয়ে যাওয়া আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। আপনারা আগেই জেনেছেন আমাদের এই অনুষ্ঠানে আছেন ডক্টর শফিকুজ্জামান, অর্থনীতিবিদ, আছেন
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, এবং নারায়ণগঞ্জ থেকে সরাসরি ডক্টর সেলেনা হায়াত আইভি। বিরতিতে যাবার আগে তার কাছে প্রশ্ন রেখে গেছিলাম, আমরা প্রশ্নের উত্তরটি শুনব। ডক্টর আইভি, মাদ্রাসাগুলি হচ্ছে, কওমি মাদ্রাসার কথা আমি বলতেছিলাম। আমার মনে হয় এগুলিতে নজরাদি করা উচিত সরকারের, কারণ এখান থেকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, কি শিখছে, বিশেষ করে নারীরা কি হচ্ছে, এগুলির মধ্যে অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে। এবং আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আপনি যদি এখন দেখেন চারিদিকে দেখবেন প্রত্যেক নারীরাই এখন মোটামুটি সকলেই হিজাব পরছে, আপনি মাথায় ঘুমটা দিচ্ছে। এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা এটা করছে, কিন্তু আসলে তারা এই যে পর্দাটা করছে, পর্দাটা তো আসলে মনের ভিতরের। এই যে পর্দা করতে যে তাদেরকে কি বিপদগামী করা হচ্ছে, তাদেরকে কি ভুল পথে পরিচালিত করা হচ্ছে, ইসলাম সম্বন্ধে কি তাদেরকে সঠিক ধারণা দেওয়া হচ্ছে নাকি রং ধারণা দেওয়া হচ্ছে, এই জিনিসগুলিও কিন্তু আমাদের একটু বিশ্লেষণ করা আমি মনে করি জরুরি। আর একজন জনপ্রতিনিধি হিসাবে আমি এই কথাটি বলতে চাই যে আমার এরিয়ার মধ্যে যে মাদ্রাসাগুলি আছে, কওমি মাদ্রাসা বলেন, সুন্নি জামাতের মাদ্রাসা বলেন, আমি মোটামুটি কিন্তু কম বেশি আমার একটু যাতায়াত আছে। আমার নিজেরই একটি এতিমখানা আছে, কিন্তু সেখানে আমি যেখানেই যাই না কেন আমি কিন্তু সবসময় বলি যে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি বাংলা, ইংলিশ, ইংরেজি এবং সঠিক শিক্ষাটা, ইসলাম হয়েছে একটা শান্তির ধর্ম। ওইখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা সবসময় বলেছেন যে মানব সেবা বড় সেবা, এবং উনি কিন্তু সাম্যের গান গাইছেন, সাম্যের কথা বলেছেন। এই যে সম্প্রীতি, সাম্য এবং শান্তি, এই জিনিসগুলি যেন দিন দিন কোথায় চলে যাচ্ছে এবং ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ইন্টারপ্রেট হচ্ছে সঠিকভাবে না, ইসলামকে যেন কনজারভেটিভ করা হচ্ছে। অথচ ইসলাম একটা উদারপন্থী ধর্ম, যেখানে অনেক কিছু শেখার আছে, সেই জিনিসগুলি কিন্তু প্রকৃত অর্থে শেখানো হচ্ছে না। বিশেষ করে মহিলাদের শুধু আপনার এই পর্দার আড়ালে নিয়ে যে কি শেখানো হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখার ব্যাপার। এমনকি আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি বা লেখাপড়া জানছি, তাদের ভিতরে যেন একটা শঙ্কা কাজ করে ধর্ম নিয়ে, এবং ধর্মটা যে অত্যন্ত সহজ এবং ধর্মকে যে ব্যবহার করা হচ্ছে এটাও অনেক সময় অনেক নারী বুঝতে পারে না। একজন নারী বিয়ে হওয়ার পরে তাকে একদম আত্মসমর্পণ করতেই হবে তার হাজব্যান্ডের কাছে, তার হাজব্যান্ড যা করছে সেটাই তাকে মেনে নিতে হবে। কেন তার হাজব্যান্ডকে ওই নারী ওই বিপদগামী পথ থেকে সরিয়ে আনতে পারবে না? এই অ্যাবিলিটিটা কিন্তু আমাদের নারীদের মধ্যে হয়ে উঠতেছে না। আমরা কিন্তু নারীরা একদম ছোটবেলা থেকে বাবা মার ঘর থেকে আমাদের বিভিন্নভাবেই দুর্বল করা হচ্ছে, যে আমার ভাই থাকলে ভাইয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ভাইটাই সব কিছু, মানে পড়ালেখার ক্ষেত্রেও নারীকে একটু পিছিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে হয় আমাদের দেশের এখন সব কিছু এরকমভাবে চিন্তা ভাবনা করা উচিত যে মেয়েদেরকে প্রগতিশীল করতে হলে কিভাবে করতে হবে, এবং তার শিক্ষাটা তার ফ্যামিলি থেকেই করতে হবে, ওই মাকেই প্রস্তুতি নিতে হবে। এবং ওই যেখানে এইটা একটা দিক, আরেকটা দিক হলো এই মাদ্রাসার কথা আমি পুনরায় বলছি, এটা অবশ্যই গভর্নমেন্টের নজরে আনা উচিত, একদম হালকাভাবে ছেড়ে দেওয়া উচিত না। বিশেষ করে নারী মাদ্রাসাগুলিকে এখন এই মুহূর্তে দেখা অত্যন্ত জরুরি। সব কিছু মিলিয়ে আমি যেটা মনে করি, আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের তো দায়িত্ব আছেই, কিন্তু এই সেক্টরগুলি যারা দেখছে, যে ডিপার্টমেন্টগুলি দেখছে, যে মন্ত্রণালয়গুলি দেখছে, তাদেরকেও আরও বেশি সতর্ক হওয়া উচিত, এবং সামাজিকভাবেও আমাদেরকে এই ব্যাপারে আরও বেশি খোলামেলাভাবে আমাদের ধর্ম নিয়ে কথা বলা উচিত। আমাদের মৌলভী সাহেবরা যে ওয়াজ মাহফিল করেন শীতকাল আসলেই, তারা যে কথাগুলি বলেন, এটা আমি তাদের প্রতি অত্যন্ত সম্মান রেখে বলতে চাই যে সেই কথাগুলি যদি তারা আরেকটু আস্তে ধীরে বলেন, জঙ্গিবাদের বিপক্ষে কথাগুলি বলেন, ইসলাম যে একটা শান্তির ধর্ম সেই কথাগুলি যদি বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দেন, আমাদের বিবি মা ফাতেমার কথা বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু ইসলামের কথা যদি বলেন যে উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, বিবি মা ফাতেমা উনি বিজনেস করেছেন, ব্যবসা করেছেন। সুতরাং নারীরা লেখাপড়া জানতে হবে এবং বিজনেস করতে পারবে, ব্যবসা করতে পারবে, যুদ্ধের ময়দানে করতে, নারীদের জন্য অনেক কিছু যায়। এই কথাগুলি কিন্তু অনেক মৌলভী সাহেবরাই সঠিকভাবে তুলে ধরেন না, ব্যাখ্যা দেন না, এবং এই আলোচনা হয় না। বিবি মা ফাতেমার জীবনী নিয়ে আলোচনা হয় না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু ইসলামের জীবনী নিয়ে আলোচনা হয় না, যার ফলে কিন্তু আমাদের নারীরা একতরফাভাবে একটা জিনিস শিখে যাচ্ছে যে মেয়েদের ঘরে বন্দী হতে থাকতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে এবং ঘরের বাইর হওয়া যাবে না। এবং বিশেষ করে ইদানিং আপনি দেখবেন এই যে পর্দার প্রথাটা এত বেশি বেড়ে যাওয়াতে, এবং সবার ভিতরে জানি কিরকম একটা, মানে দেখলে মনে হয় সবাই যেন খুব ধার্মিক হয়ে গেছে, আসলে তা না, আমরা পিছিয়ে যাচ্ছি।
এইগুলি থেকে বের করে আনার জন্য আমাদের নারী সমাজের যেমন ভূমিকা আছে, তদ্রূপভাবে আমাদের প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী যারা, তাদেরকেও এখানে কাজ করতে হবে। এবং সুন্নি জামাতের যারা মাওলানা মৌলভী সাহেব আছেন, তাদেরকেও এই ব্যাপারে এই নারীদেরকে নিয়ে কথা বলতে হবে এবং স্পেসটা দিতে হবে। আমার মনে হয় প্রচারণাটাও একটু মিডিয়ার মাধ্যমে একটু বাড়াতে হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত অভিমত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক স্পষ্ট। এবং আমি এই প্রথম বোধহয় কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বশীল কোনো মানুষের কাছে এত সহজ সরলভাবে এই বিষয়টিকে আলোচনায় আনতে এই প্রথম আমার কানে এলো। আমি অনেক আবারও শ্রদ্ধা ডক্টর সেলিনা হায়াৎ আইভী, বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে একটা ট্রেন্ড, যে ইদানিং একটা পর্দার নামে, ধর্মের নামে একটা অন্যরকম চেহারা বাংলাদেশের দাঁড়াচ্ছে। এবং আমরা যখন নাকি অন্য দেশে বসে বাংলাদেশের চেহারাটা দেখি, রিপোর্ট করতে আমেরিকায় গিয়ে যখন নাকি অন্যদের মুখোমুখি পড়ে যায় যে আসলে কি ঢাকা শহরের ছবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি যখন দেখি, তখন মনে হচ্ছে যে আমরা কি মিশরের কোনো ইউনিভার্সিটির করিডোর দেখাচ্ছি কিনা, শুধুমাত্র লুক গেট আপ আর এইটার জন্য, নাকি এত বেশি ধর্মভীরু হয়ে যাচ্ছে কিনা। এইসব বিষয়গুলো নিয়ে তিনি অনেক পরিষ্কার করে বলেছেন যে নারী সমাজের দায়িত্ব অনেক বেশি। খোলামেলাভাবে আলোচনা করার জন্য অনেকে খুব একটা সাহসী ভূমিকা নিচ্ছে না, মনে করছে যে এটাতে এই বুঝি মাথা কেড়ে নেওয়া হবে, এই ধরনের ফতোয়া আসবে। আমি একটু সুলতানা কামানের কাছে এই জায়গাটাই আসতে চাই। আর ডক্টর সেলিনা হায়াৎ আইভী যেসব বিষয়গুলো দিলেন, তার মধ্যে বলেছেন যে মহিলা মাদ্রাসাগুলো, নারী মাদ্রাসাগুলোকে অতটা হালকাভাবে নিলে চলবে না। নিশ্চয়ই আব্দুল বাতেন এই কথা এটা নিয়ে বলবেন। আর সামগ্রিক সামাজিক পরিস্থিতি নিয়ে তো স্যারের একটা ভালো গবেষণা রয়েছে। আমি সুলতানা কামাল আপনার কাছ থেকে একটু শুরু ধন্যবাদ। প্রথমে আইভী যেহেতু ছিল স্ক্রিনে এতক্ষণ, আইভীকে একটা অভিনন্দন জানাই যে খুব ভালো একটা নির্বাচন জিতে তিনি মেয়র হয়েছেন। তারপরে যে কথাগুলি আজকে এসেছে, আমি একটা কথা একটু পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো যে অনেক কিছুই কিন্তু আমরা এমনভাবে শব্দ ব্যবহার করি যেটা আমাদেরকে একটা বিভ্রান্ত করতে পারে, ভিন্ন ধারণা, ভুল ধারণা দিতে পারে। আমরা কিন্তু পর্দা করা এবং পর্দা করা বলতে একটা বিশেষ পোশাক বলছি, হ্যাঁ, সেটা না বলে আমরা যদি বলি যে এখন আমাদের নারীরা একটা বিশেষ পোশাক পরার একটা প্রবণতা দেখাচ্ছে, কিন্তু সেটাকে কিন্তু বিশেষ পোশাক না বলে বলছে পর্দা করছে। আমি সেই কথাটা বলছি, ইসলামী বা ধর্মীয় একটা ট্যাগ, এবং তার মানে ওই পোশাক যারা পরছে না তারা বেপর্দা। হ্যাঁ, সরাসরি কিন্তু সেইভাবে কথাটা চলে আসছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মানে সংস্কৃতির দোহায়েও আপনি এটা নিয়ে কোনো কথা বলবেন না যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের লুক অনুযায়ী সেটা ঠিক যায় না, সেটা আপনি বলতে পারবেন না। যদি শব্দটা পর্দা হয়ে যায়, সেটা বাংলাদেশি পোশাক না, অন্য দেশের পোশাক। অনেক পোশাকই তো বাংলাদেশের পোশাক না। বাঙালি নারীর যে একেবারে আমরা যদি মানে মূল চিন্তাটা করি, সেটার সঙ্গে এই পোশাকগুলি যায় না। হ্যাঁ, এটা আবহাওয়ার সঙ্গেও যায় না, এখানকার যে সংস্কৃতি সেটার সঙ্গেও যায় না, আমাদের নানি দাদিরা যে ধরনের পোশাক পরে এসছেন সেটার সঙ্গেও এটার মিল নাই। একটা অন্য ধরনের পোশাক, এটা অন্য জায়গা থেকে আমদানি করা হয়েছে। এবং মোটামুটিভাবে এটা কিন্তু যে কথাটা আমরা বারবারই বলেছি যে বাংলাদেশের যে একটা ইসলামাইজেশনের প্রক্রিয়া খুব সক্রিয়ভাবে চালানো হয়েছে, সেটা এক এক সময় কিন্তু বলা হচ্ছে অ্যারাবাইজেশন, যে অ্যারাব ওয়ার্ল্ডের যেই সংস্কৃতি, অ্যারাব ওয়ার্ল্ডের যে পোশাক, অ্যারাব ওয়ার্ল্ডের যে ভাষা, সেগুলি নিয়ে আসা হয়েছে এবং একদম বিশেষভাবে এক্সক্লুসিভলি অ্যারাব কালচারকে, অ্যারাব ভাষাকে ইসলামিক বলে একদম কি বলে সিনোনিমাস যেটা বলে সেটা করে ফেলা হয়েছে। তার ফলে এর বাইরে যা কিছু আছে সেটার সঙ্গে যেন ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম তো একটা বিশ্বজনীন ধর্ম, এটা তো শুধু আরবের ধর্ম না। আরবের শুরু হয়েছে ঠিকই, খ্রিস্টান ধর্ম মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে, কিন্তু এটা সর্বজনীন হয়ে গেছে। অনেক ধর্ম, যেমন হিন্দু ধর্ম, সনাতন ধর্ম ভারতবর্ষে শুরু হয়েছে, এটাও এখন বিশ্বজনীন হয়ে গেছে। কিন্তু মুসলমান বলতে শুধুমাত্র কিন্তু ওই আরব কালচারটাকে এখন তুলে ধরা হচ্ছে এক্সক্লুসিভলি। আরেকটা জিনিস খুব বিপজ্জনক, সেটা হলো যে এই পর্দার সঙ্গে নারীর নিরাপত্তাটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে তুমি যদি ওই ধরনের পোশাক পরো, তখনই একমাত্র তুমি নিরাপত্তা দাবি করতে পারো। কারণ একটু আগে আইভী যে কথাগুলি বললেন, যে ধর্মীয় নেতারাও কিংবা ধর্মীয় নেতার অবস্থানে যারা আছেন, তারাও কিন্তু অনবরত এই বার্তাটা দেওয়ার চেষ্টা করতে থাকেন যে ওই ধরনের পোশাক না পরলে যদি তোমার উপরে আক্রমণ হয়, তখন কিন্তু সেই আক্রমণকারীর কোনো দোষ নাই, দোষটা হচ্ছে যে আক্রান্ত হচ্ছে তার, দায় দায়িত্বটা তখন সেই নারীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি একটু মনে করাই মুন্নি, যখন 1993 সাল থেকে আমরা ফতোয়া নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত ছিলাম,
আমাদের বিশ্লেষণে কি এসেছিল যে ফতোয়া সেই নারীদের উপরেই দেওয়া হয় বেশি করে যেই নারীরা নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজেরা নিতে চায়, যারা গ্রামীণ ব্যাংকে যাচ্ছে, যারা ব্র্যাকের কোনো সমিতি করছে, যারা গ্রামে ঋণের কর্মসূচির সঙ্গে জড়িত হচ্ছে, সাইকেল চালাচ্ছে, কোনো একটা পেশা নেওয়ার চেষ্টা করছে। মনে আছে যে তারা যে তুতের চাষ করতো, তুত গাছগুলো কেটে পুড়িয়ে ফেলা হয়েছিল ফতোয়ার নামে, ধর্মের নামে। হ্যাঁ, তার মানে ধর্মকে অত্যন্ত সুকৌশলে সুচতুরভাবে ব্যবহার করা হচ্ছে নারীর প্রগতির বিরুদ্ধে। তার একটা কারণ হচ্ছে যে যারা জঙ্গিবাদী, যারা ধর্মকে ধর্মান্ধতার মধ্যে রেখে দিতে চায়, যারা রক্ষণশীল, তারা কিন্তু নারীর প্রগতিশীলতাকে ভয় পায়। কারণ নারী যখন বের হয়ে আসে ঘর থেকে, তখনই কিন্তু ওই যে ঘরের যে যেটাকে বলে যে লিঙ্গভিত্তিক যে বঞ্চনা রয়েছে, লিঙ্গভিত্তিক যে বৈষম্য রয়েছে, লিঙ্গভিত্তিক যে শ্রম বিভাজন রয়েছে, সেটাকে কিন্তু সরাসরি প্রশ্ন করে তখন নারীরা। অতএব নারীদেরকে ওইখানে আটকে ফেলা, এবং এখন যে কৌশলটা নেওয়া হয়েছে, যেটা আইবি একটুখানি বলেছেন, যেটা নিয়ে আমরা আজকে প্রশ্ন করছি, যে নারীদেরকে কিন্তু জঙ্গি হিসাবে তৈরি করা হচ্ছে, এবং সেটা ধীরে ধীরে নানাভাবে নানা কৌশলে। আপনি বললেন যে ধর্মান্ধতা, মানে যারা ধর্মান্ধ তারা কিন্তু নারীর প্রগতিশীলতাকে ভয় পায়। আবার এখন একটা নতুন স্ট্র্যাটেজি আমরা বলছি যে সেই একটা বিশেষ ঘরের ভিতরেই পরিবর্তনটা, একটি বিশেষ পোশাক, আরবাইজেশন আপনি বললেন, তার সঙ্গে পর্দা, সেই একটা শিরোনাম, নিরাপত্তা দিয়ে, তার মানে আসলে যে সবকিছু কিন্তু আমরা আজকে বলছি যে নারীর এগিয়ে যাওয়া। আমাদের কাছে শুধু একজন সেলিনা হায়াৎ আইবি বা সুলতানা কামালি উদাহরণ নয়, আমরা গত 20 বছরে যেমন ওই ব্র্যাকের ওই মেয়েটির প্রতি এই বঞ্চনার ঘটনা ঘটেছে, আবার অনেক 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 সাফল্যের শীর্ষে এবং গ্রামেও একেবারে যে একজন সাধারণ খেটে খাওয়া মহিলা, তিনি সংসারটি চালাচ্ছেন, তিনি এগিয়ে যাচ্ছেন, তিনি তিনি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্বাচিত হচ্ছেন, তিনি সবাইকে রুল করছেন, সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু তারপরেও এটি কিসের আলামত? মানে তাহলে কি আমাদের যে সো কল পোশাকটা পর্দার নামে এসে আমাদের শিক্ষিত মেয়েদেরকে যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে, এটাকে একটা কোনো ট্র্যাপ? আর আপনি বলছেন যে নিরাপত্তার বিষয়, এই পোশাকটাও তো আমাদেরকে এখন একটা অনিরাপদ। এখন যদি আমরা দেখি, আমরা যে কয়েকটা উদাহরণ 24 তারিখের ঘটনায় বলি বা তার আগের ঘটনা, নিশ্চয়ই বাতেন ভাই আরেকটু বলতে পারবেন। এর আগে আজিমপুরের ঘটনা, আমরা যদি তনুকেও দেখি, আমরা যদি খাদিজাকেও দেখি, সেই পোশাক তো তাদেরকে বাঁচাতে পারে নাই, কিন্তু আপাতত একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে এই পোশাক পরে তুমি যদি বার হও, তুমি কিন্তু অন্যদের তুলনায় নিরাপদ। কারণ অন্য নারীরা আক্রান্ত হয় এই কারণেই যে তারা এমন পোশাক আশাক করে। তাহলে আমাদের মেয়েরা যে শিখছে, পড়ছে, ক্লাসে যাচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তারা কি একটা কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছে? এটা অবশ্যই এটা তাদের একটা কৌশল, যেটা করে তারা এই মানুষগুলির জীবনে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। এটা তো একটা আধিপত্য বিস্তারের ব্যাপার, যে যারা এই কাজগুলি করছে, যারা জঙ্গিপনার সঙ্গে যুক্ত হচ্ছে, যারা ধর্মকে ব্যবহার করছে, তাদের তো একটা রাজনৈতিক বিষয় এখানটা রয়েছে। এটা কিন্তু শুধু ধর্মের জন্য তারা করছে না, আমরা অবশ্যই এটা স্পষ্টভাবে বুঝতে পারি। এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না যে এই ধরনের কৌশলগুলি হচ্ছে একটা রাজনৈতিক আধিপত্য বিস্তার করা, সামাজিকভাবে সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সাংস্কৃতিকভাবে এদেরকে এমন একটা বিশ্বাসে পৌঁছে দেওয়া যে বিশ্বাস থেকে তারা নিজেরাই এই কাজগুলি করবে। ঠিক যেভাবে পুরুষতন্ত্র নারীকে শিখিয়েছে যে আমি চুপ করে থাকাটা ভালো, আমি বেশি কথা না বলাটা ভালো, আমার বাইরে না যাওয়াটা ভালো, কোনোভাবে তর্ক না করাটা ভালো, সব কিছু মেনে নেওয়াটা ভালো। পুরুষতন্ত্রে সেই কৌশল ছিল জনসংখ্যার অর্ধেক মানুষকে নিয়ন্ত্রণে রাখার। আর এইভাবে ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ, যেটার একটা উগ্র প্রকাশ আমরা বলি, কিন্তু অন্যভাবেও এই যে আমরা তালিমের মধ্যে দেখেছি যে নারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ঘরে ঘরে যে খুবই নিরীহ ব্যাপার, অত্যন্ত গ্রহণযোগ্য ব্যাপার, যে তারা ধর্ম শিক্ষা দিচ্ছে, আর তো কিছু করছে না, কোনো অন্যায় তো করছে না, কিন্তু ক্রমশ সেটার মধ্যে দিয়ে 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 কিন্তু রক্ষণশীল চিন্তাগুলি নারীদের মধ্যে অনুসৃত করে দিচ্ছে, যেটার প্রকাশটা আমরা এখন রাস্তায় বেরোলেই দেখতে পাই। সেই কবে বেগম রোকেয়া বলে গেছেন নারীদেরকে যে তোমরা বুক টুকিয়ে বলো, তোমরা মানুষ, এবং এগুলি ছাড়ো। মজার বিষয়টি হলো যে সেই বিশেষ পোশাক, মানে এটাও একটা প্রোটেকশন। সুতরাং আমাদের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আসলে সন্দেহের মধ্যে এরা পড়বে না, এবং তাদেরকে মানে চরম একটা দেশের আমি সতী, এই চিন্তাগুলি তো এই পোশাকের মধ্যে দিয়ে বুঝাবার চেষ্টা করা হয়।
তাই না? আমি বলছি যে তাদেরকে আবার ওই যে জঙ্গি হিসেবে একেবারে ব্যবহার ট্রেন্ড করা জঙ্গি হচ্ছে, হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে এই যে চাতুর্যের কথাটা যে আমি জি। বলেছি, ঠিক সেই জায়গায় এদেরকে সেরকম ভাবে ব্যবহার করা হচ্ছে। এবং হ্যাঁ, প্রকৃতপক্ষে একজন নারী থাকলে এখন পর্যন্ত তো আমাদের মানব সংস্কৃতির মধ্যে এই ব্যাপারটা Exactly, আছে exactly. যে নারীকে দেখলে আমরা আক্রমণ করব না, মানে যদি আমরা নিজেদেরকে সভ্য ভদ্র একটা সংস্কৃতবান সমাজ বলে মনে করি, নারীর উপরে সহজে আক্রমণ হবে না। শিশু, এই যে আমরা আশকোনায় দেখলাম যে শিশুকে পর্যন্ত ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে, তো এটা তো আসলে একটা রণকৌশল তাদের। মানে এই রণকৌশলই আমরা আসলে কতটুক রণকৌশল সম্পর্কে আমরা কতখানি সাবধান আছি বা আমাদের প্রস্তুতিটা কি। আমি এর আগেই আপনার জন্য রেখেছিলাম যে আমাদের প্রস্তুতিটা কি। একজন দর্শক অনেকক্ষণ ধরে ফোনে আছেন। হ্যালো 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 জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, পাপলু আশরাফ। জি। আমি আমার মনে হয় যে এটা নারীর দোষ না, নারীকে এখানে গিনিপিগ বানানো হয়েছে, বানাইছে ওরাই যারা দেখি ফায়দা লুটার জন্য। আর কথা হচ্ছে যে কোরআন শুরু হয়েছিল জ্ঞান অর্জন করো কথাটা দিয়ে, হ্যাঁ, সেটা বলা হয় নাই যে ইসলামের জ্ঞান অর্জন করো, বলছে টোটাল জ্ঞান অর্জন করতে আল্লাহ বলছেন। তো এরা ভুল জ্ঞান অর্জন করে এইভাবে যেদিকে চালিত হচ্ছে সেটা হচ্ছে যে কট্টরপন্থী। আমাদের দেশের মুসলমানরা হচ্ছে যে সুফিবাদ থেকে আসছে, কট্টরপন্থী থেকে আসে নাই। সুতরাং আমাদেরকে যাইতে হবে, এদেরকে পড়াইতে হবে, লেখাপড়ায় যেতে হবে, এদের মাদ্রাসায় ঢুকতে হবে, এদের পড়ালেখাতে সফটনেস আনতে হবে। এদেরকে ভুল শিক্ষা দিচ্ছে, এদেরকে কট্টরপন্থী বানাই ফেলতেছে। আমাদের কট্টরপন্থী বানানোর দরকার নেই তো, আমরা পলিমাটিক দেশের লোক, আমরা এরকম সফট হার্টেড। হ্যাঁ, আমাদের যেটা রুট আমরা সেখানে যেতে হবে। আমাদের এখানে যে দরবেশ পীর আছেন তাদেরকে দেখেই এরা মুসলমান হয়েছি আমরা। সুতরাং তাদের যে সফটনেস, দয়া করার ক্ষমতা, মানুষকে দয়া করা, ভালোবাসা, এগুলি শিখাইতে হবে। হ্যাঁ, মানবতা শিখাইতে হবে, জিসাস ক্রাইস্টকে ভালোবাসতে শিখাইতে হবে। হ্যাঁ, সবাই, অল দ্য ওয়ার্ল্ড সেম, একই ভালোবাসা, এটা শিখাইতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব চমৎকার কথা এবং আপনার পরামর্শ উপদেশ নিশ্চয়ই আমাদের মধ্যে এক ধরনের বোধোদয় তৈরি হবে। আপনাদের মতো এরকম কি বলবো আলোকিত মানুষদেরই তো দেশ বাংলাদেশ, বা আমরা সেরকম মানুষদের সঙ্গে এক কাতারে থাকতে চাই। একটা ছোট্ট বিরতির পরে আমি আসলে ফিরবো ডক্টর শফিকুজ্জামান এবং গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেনের কাছে। থাকুন আমাদের সঙ্গে। জঙ্গি বনাম নারীর এগিয়ে যাওয়া আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম। মানবাধিকার কর্মী সুলতানা কামাল আমাদের সঙ্গে আছেন ঢাকা গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান আছেন আমাদের সঙ্গে, এবং নারায়ণগঞ্জ থেকে সরাসরি সংযুক্ত হয়েছেন নবনির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। আমি বিরতিতে যাবার আগে প্রস্তুতি, আজকের যে মানে টপিকের মধ্যে পিছনের যে অংশটা আছে যে নারীর এগিয়ে চলা আমাদের নারায়ণগঞ্জের, না আমরা কিছু পয়েন্ট আসলে সুলতানা কামাল হাজির করেছেন, আমরা যেটা তুলেছেন সেলিনা হায়াত আইভি, যেমন যে কথাটি উনি বলেছেন যে মহিলা মাদ্রাসাগুলো এগুলোকে খুব একটা, এদের কার্যক্রমগুলোকে খুব হালকাভাবে দেখলে আর চলবে না। আমরা প্রায় সময় যে জঙ্গিবাদ নিয়ে যত রকমের ঘটনা ঘটছে তারপরে নানা রকমের আলোচনা করি, ঢালাও আলোচনা করি, কিন্তু যেখানে আছে সেখানেই বোধহয় পড়ে থাকে, মানে অ্যাকশনের জায়গায় কোথায় জানি একটু স্লথ থাকে। আমি বলি যে আমাদের যে মানে পুলিশ হিসাবে আমাদের যে দায়িত্ব, এবং বিশেষ করে জঙ্গিবাদের বিষয়ে আমাদের তো একটা নতুন ইউনিট হয়েছে কাউন্টার টেররিজম। আমাদের এই অভিযানগুলো আপনারা দেখেছেন যে হলিয়াটিজমের পরে পর্যায়ক্রমে একের পর এক ঘটনাগুলো খুবই ভালো, আমরা অনেক আমরা তো সুতরাং বুঝতে পারছেন যে আমরা কতটুকু ওয়াকিবহাল এবং কতটুকু তৎপর, কতটুকু সিরিয়াস এই বিষয়ে। এবং এই ঘটনাগুলো আমরা যদি এই সফল অভিযানগুলো না হতো তাহলে পরিস্থিতি কি হতো সেটা মানে বলাই বাহুল্য। আর এই যে বিষয়গুলি বলছেন যে মাদ্রাসা, নারীদের আমাদের যে সোশ্যালাইজেশন, বর্তমান প্রেক্ষাপটে যে নতুন একটা ভাবধারার মানে নারীদের মধ্যে
পরিবর্তন, তার পোশাক আশাকের পরিবর্তন, আচার আচরণের পরিবর্তন, চলাফেরার পরিবর্তন, সব বিষয়ে আসলে পুলিশিং করে সম্ভব না। সব পুলিশের দায়িত্বও না। আমাকে যে আইনগত দায়িত্ব দেওয়া হয়েছে, আমার দায়িত্ব আমি পালন করব, এবং পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন পুলিশ বিভাগের পুলিশ অফিসার হিসাবে বা পুলিশ হিসাবে অবশ্যই বাড়তি দায়িত্বও আছে। কিন্তু এখানে যে বিষয়গুলি আসছে, মাদ্রাসার বিষয়গুলি আসছে, শিক্ষা ব্যবস্থার কথা আসছে, শিক্ষা নীতির কথা আসছে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং দেশের প্রেক্ষাপটের উপর বিবেচনা করে এই পলিসিগুলি রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। যে কোন পলিসিতে কোন শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে সেটা বিবেচনার দাবি রাখে, এবং এটার প্রয়োজনীয়তার বিষয়টাও উড়িয়ে দেওয়া যায় না। আর আমাদের যে নজরদারির কথা বলছেন, যে ডেফিনেটলি আমাদের পক্ষ থেকে নজরদারি রয়েছে, বিশেষ করে যে নারীদের বিষয়ে বলছেন, নারী জঙ্গিবাদ বিষয়টা যেহেতু আজকের আলোচনায় আছে, একটা নারী কিংবা পুরুষ সে যেই হোক, সে জঙ্গি রেডিকালাইজেশন যে প্রসেসের মাধ্যমে একজন ব্যক্তি স্বাভাবিক তার আচার আচরণের ক্ষেত্র থেকে সে মানসিক পরিবর্তনের মাধ্যমে, একটা রেডিকালাইজেশনের মাধ্যমে অন্য একটি স্টেটে যখন সে পৌঁছায় এবং সে জঙ্গি হিসাবে তাকে তার পরিচয় ঘটে, এর মাঝখানে অনেকগুলো প্রক্রিয়া আছে, আমি ওই ডিটেলসে যাচ্ছি না। তো এইটা একজন পুরুষের ক্ষেত্রে যেমন সত্য, নারীর ক্ষেত্রেও একই রকম প্রক্রিয়া। না, সেই ক্ষেত্রে আমি বলছি যে এই যে জঙ্গির মধ্যে যে নারী, তারপরে ইত্যাদি যে ট্যাবুসগুলা, ধর্ম স্পর্শকাতরতা, সেগুলো আমাদের আসলে নিরাপত্তাটাকে নিশ্চিত করতে গিয়ে কতখানি অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা কি আরও এইসব কারণে আরও অনিরাপদ হয়ে পড়ি কিনা, সে কারণেই কৌশল পাল্টানোর বিষয়টা, যে এতদিন ইয়াং ছেলেরা ছিল, এতদিন মগজধুলায় অন্য সব বয়স্ক মানুষদের ছিল, নারী যখন, তখন এটা অনেক বেশি সেফ হয়ে যায় ফর জঙ্গি যারা। এটা একটা বিষয় আছে। আপনারা দেখেছেন যে এই বিগত অপারেশনগুলোতে যে সমস্ত জঙ্গি নিহত হয়েছে, যারা ধরা পড়েছে, তাদের বয়সটাও কিন্তু একটা ইয়ের মধ্যে, 19-20 থেকে 25 এই লেভেলের, এবং যারা নারী তাদের ক্ষেত্রেও একটা সার্টেন এজের। এবং এটা যে শুধু জঙ্গিবাদের ক্ষেত্রে তারা নিজেদেরকে ব্যবহার করছে এরকম না, আরও বিভিন্ন অপরাধ আছে, যেমন মাদক, তারপরে আরও অন্যান্য বিষয়। আমি নিজেও দেখেছি যে বর্ডার ক্রস করে মাদকের তার শরীরের মধ্যে বেঁধে বডিতে ফেন্সিডিল বা অন্যান্য মাদক রেখে বোরকা পরে নির্দ্বিধায় চলে আসছে। আর একটা মানসিক সাইকোলজিক্যাল একটা বিষয়, যখন একটা নারী বোরকা টোরকা পরে একদম হিজাব টিজাব করে যখন আসে, তখন আসলেই এটা বিব্রতকর যে তাকে চ্যালেঞ্জ করা এবং তাকে প্রপারলি সার্চ করা, এই বিষয়গুলা তখন প্রথমত তো সন্দেহ করাটাই তো এবং দেখেন আমরা কি বিব্রতকর অবস্থায় পড়ি, যখন আমার কাছে এজ এ পুলিশ অফিসার আমি যখন সন্দেহ করব, তাকে আমি সার্চ করব, আমার সন্দেহটা বাস্তব হতে পারে, সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। কিন্তু যখন বিষয়টা ভুল হবে, তখন প্রচুর সমালোচনার মুখে আমি পড়বো যে আমি তাকে হ্যারাস করছি। এটা যিনি যাকে করছি উনিও প্রশ্ন করতে পারেন, 10 জন যিনি দেখেন তিনি আমাকে এই অপবাদ ইয়েটা দিতে পারেন, ইন্টেনশনালি হতে পারে, কিন্তু আমি হয়তো আমার প্রফেশনাল দায়িত্বই পালন করছি। এই বিষয়গুলো কিন্তু এসে যায়। তো সুতরাং এখানে দায়িত্বটা পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, প্রত্যেকটা স্টেক হোল্ডার তার ওই দায়িত্বগুলো পালন করতে হবে। এবং পরবর্তী আবার আসবো আপনার কাছে ডক্টর শফিকুজ্জামান, উনি যে জায়গায় ছাড়লেন, যে অনেকগুলো স্টেক হোল্ডার এখানে কাজ করছে, শুধু যে আমরা ইনসিকিউর হয়ে যাচ্ছি। নারী জঙ্গি দেখলাম, ওনাদেরও একটা ট্যাবুর মধ্যে কাজ করে প্রথম দেখলে, তার মানে হলো এটা প্ল্যান বি সি কোনো একটা জায়গায় গেছে এই জঙ্গিবাদের একটা ফর্ম। আর এইভাবে যদি হতেই থাকে যে তারা পার পেয়ে যাচ্ছে, নারী জঙ্গিরা আমাদের দেশে এক ধরনের আনরেস্ট তৈরি করতে পারছে, তার মানে নারীর ক্ষমতায়ন, উন্নয়ন, এগিয়ে চলা অনেক কিছুই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তারপরে তো বন্ধ করে দিবে ঘর থেকে সুলতানা কামালদের বের হওয়া, তাই না? মানে কোথায় গিয়ে ব্যাপারটা পড়বে? আচ্ছা, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শুরু করে একটাও নিজে বলছেন, এটা কি কোন পর্যায়ে গিয়েছে। আমি আমার বাসায় বসে আছি, দরজা খোলা, নিচে একটা কাজ হচ্ছে আর কি।
কয়েকটা মেয়ে ঢুকে পড়লো আর কি, ঢুকে পড়ছে আমার বাড়ি, সে আমাকে না জিজ্ঞেস করে হুড় করে 3 তলায় উঠে যাচ্ছে, যে কোথায় যাচ্ছে আপনারা, কারণ দিন ইসলাম থেকে আসছি, তো কোথায় যাচ্ছেন, এই বাড়িতে, এটা আমার বাড়ি, তা আমাকে জিজ্ঞেস না করে যাচ্ছেন কেন, দিন ইসলামের জন্য যাচ্ছে, এখানে জিজ্ঞেস করার দরকার নেই কেন, ইমাজিন এখানে এই যে জিনিসগুলো হয়ে যাচ্ছে। আর এটা মানে ওই যে উনি বললেন যে একজন দুষ্কৃতিকারী সে ওই বোরকা পরে একটা অপকর্ম করছে, হ্যাঁ সেখানে ধরতে গেলে ওনার বিপদ হবে, কারণ উনি তো বুঝতে পারছেন না কি। হ্যাঁ এখানে প্রশ্ন এইরকম বিভিন্ন অনেক সিকিউরিটি ডিভাইস আছে, আপনি এখন বোরকা পরে ঢুকে যাচ্ছেন, আপনাকে তো আর আইডেন্টিফাই করা তো আর পুলিশের পক্ষে সম্ভব না, সো সেইখানেও একটা মানে এটা এক ধরনের সেফগার্ড হিসেবে ব্যবহার করছে এবং বলছে হিজাব, পর্দা ইত্যাদি নানান এসবের নাম। তাহলে আমরা আসলে কতখানি ভালনারেবল হয়ে যাচ্ছি। ওনাকে হয়তো বলতে পারে কারণ আপনাদের ওখানে কি মহিলা পুলিশ নেই, তারা এটা করতে পারে, এটা একটা করতে পারে কি। আচ্ছা হচ্ছে তাই মহিলা পুলিশটাই করছে, আমরা কখনো মানে ম্যান পুলিশ সেটা শুধু হিজাব পরা মহিলার জন্য প্রযোজ্য হবে কেন, সবার যে কোনো মহিলার জন্য প্রযোজ্য হবে, তাই মহিলাকে অ্যারেস্ট করা আইনে স্পষ্ট বিধান আছে যে কোনো মহিলাকে অ্যারেস্ট করা, মহিলাকে সার্চ করা, মহিলাকে কাস্টডি করা, এভরিথিং মহিলা পুলিশ দিয়ে করতে হবে। আর এখন যে ঘটনা ঘটলো কালকে যে পরশুদিন যে ঘটলো, আরও কয়েকটা ঘটনা ঘটছে, সে যেভাবে মহিলাদের ব্যবহার করা হচ্ছে আর কি, এখন তো আর ওই মানে ওই মানে সমালোচনার ভয় তো আর এটা স্টপ করা যাবে না, এটা এখন তো যে পর্যায়ে আসছে, এখন তো অ্যাকশন যেতে হবে সরাসরি আর কি। এখন বিশেষ করে আমি দেখছি এটা আপনি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আর কি, আমি 30 বছর আগে যখন জয়েন করি তখন 10% 5% মেয়ে ওটা ছিল না, কেন র্যাপিডলি এটা গড়ে যাচ্ছে হয়েছে। হ্যাঁ একটা বলতে পারি, আমরা আলাপ করেছি এর আগে, একটা মিডল ইস্টে একটা প্রভাব আছে, সর্বস্তরের মানুষ সেখানে গিয়েছে, তারা শুধু অর্থই নিয়ে আসে নাই, আরও যেটা নিয়ে আসে সেটা আরও কালচার, যেমন আগে কথা বলতাম আপনি কেমন আছেন, যে ভালো, এখন আমি যদি বলি আপনি কেমন আছেন, উনি জবাব দেয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা খারাপ কিছু না, এটা কিন্তু এটা ঢুকে যাচ্ছে আর কি। তারপরে আরও দেখেন যে সৌদি আরব, তো সৌদির কালচার দেখেন, সৌদি একটা কালচার আছে, সেখানে বিয়ে হলে বা বাচ্চা হলে মেয়েরা উলু দেয়, এটা কিন্তু ধর্ম না, এটা কালচার। আমাদের এখানে হিন্দুরা এটা বা ইন্ডিয়াতে উলু দেয় ধর্মীয় ইয়ে করে, কিন্তু ওই কালচার নিয়ে আসছি, কিন্তু এই কালচার কিন্তু আমি যদি ওইটা উলু দিই তাহলে কিন্তু আমাকে অন্যভাবে করা হবে, অর্থাৎ সব কিছু গুলিয়ে ফেলা হচ্ছে এবং কালচার এবং ধর্ম কোনটা আর কি। এখন যেটা আপনি বলছেন যে এই যে বিভিন্ন মাত্রিক আসছে, উনি কিছুক্ষণ আগে বলেছেন আমরা হোলি আর্টিজনের পরে পুলিশের যে দক্ষতা আমরা দেখেছি আর কি, হ্যাঁ এটা অবশ্যই প্রশংসনীয় এবং পরপর কয়েকটা অ্যাকশানে নিয়েছে, আমরা ধরেই নিয়েছে অনেকগুলো অনেক কমে আছে। তবে আমার একটা প্রশ্ন যে 1 মাস বা 1.5 মাস বা চুপচাপ থাকলে আমি মনে করি এটা অনেক কমে আসছে বা নির্মূল হয়ে গিয়েছে, শুরু তো হয়েছে অনেক আগে থেকে। 2005 সালে যখন একসঙ্গে সারা বাংলাদেশে 63টা ডিস্ট্রিক্টে 500 বোমা মারলো, কয়েকজন মারা গেল, কয়েকশো আহত হলো, সেখানে 2007 সালে কেয়ারটেকে গভর্নমেন্ট এসে 7 জনকে ফাঁসি দিল, তারপরে কয়েক বছর চুপ ছিল, কিন্তু ওরা চুপ যায়নি। আমি কিছু শুরুতেই বলেছিলাম, শুরুতে এসে এদের একটা নেটওয়ার্ক আছে, যে প্রথম যে জামাতিয়া দেখেন, যে আমি লিখে রেখেছি যে ওই মানারাত ইউনিভার্সিটির 3 জন এখানে আসছে, দেখেন যে এই যে কী নাম এখানে, মানারাত ইউনিভার্সিটিতে আকলিমা মেঘলা মৌ ইউনিভার্সিটি ছাত্রী, আর এখন ধরা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে পাশ করা, শুধু যে মাদ্রাসা কিন্তু তা করে না, এদের সংগঠনটা জামাতের নেটওয়ার্কটা প্রথম থেকে বিভিন্ন জায়গায় আছে, এমন কোনো জায়গায় নাই। এটাকে বাইপাস করে শুধু জঙ্গিদেরকে আমরা আইসোলেট হিসেবে দেখাটা ঠিক হবে। আমার মনে হয় যে এটা সেই 71 পরবর্তী সময় থেকেই যখন তারা পরাজিত হতে বাধ্য হলো, তার আগে থেকেই কিন্তু তাদের এই পরিকল্পনাগুলি ছিল যে তারা কি করে আবার ফেরত আসবে আমাদের সমাজে। 75 সেই সুযোগটা অনেক সহজে করে দিয়েছে, করার পরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা এখানে গেড়ে বসেছে, জামাতের লোক মন্ত্রিত্ব করেছে এবং জামাতিকরণ করা হয়েছে রাজনৈতিক দলগুলিকে। আমরা এই কারণগুলো সবই জানি এবং আমরা স্যার যেটা বলছিলেন যে হঠাৎ করে এই কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের যে অ্যাকশন বা একেবারে পুলিশের বিভিন্ন বিভাগ মিলে যেই অ্যাকশনটা করছে তাতে অনেক সময় ঠান্ডা হচ্ছে, আমরা মনে করছি যে অনেক কিছু বোধহয় ঠিক হয়ে গেছে, আসলে যে ঠিক হচ্ছে না। এবং এই যে গোড়ায় এই যে নেটওয়ার্ক তৈরি হয়েছে সেটা যে আরেকটু অন্যভাবে অ্যাড্রেস করতে হবে। স্যার আমি ওটা একটু শুনবো, একটা বিরতি নিতে হবে, বিরতির পরে ওই জায়গাটা আসার জন্য কথাটা বলেছি আর কি, যেটা
জঙ্গি বনাম নারীর এগিয়ে যাওয়া আমাদের আজকে নিউজের এক্সট্রা শিরোনাম। সব শেষে একেবারে চলে এসেছি আমরা। অনেকক্ষণ ধরে ডক্টর সেলিনা হায়াৎ আইভি শেষ মন্তব্য করবেন বলছেন। আমরা তার শেষ মন্তব্য নিয়ে ডক্টর শফিকুজ্জামান স্যারের কাছে আসছি, শুনবো আব্দুল বাতেনের কথাও, সুলতানা কামাল আপনার কাছেও। হ্যালো, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আসলে বাংলাদেশ তো অনেক দূরে এগিয়ে যাচ্ছে, আমাদের সব কিছুতে এখন জয় জয়কার আমি বলবো। উন্নয়নের দিকের কথাও যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রীর নারী ক্ষমতায়নের দিকের কথাও যদি বলি, তাহলে আমি বলবো যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সেই এগুলোটাকে কেউ থামিয়ে দিতে চাচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের একটা চিন্তা করতে হবে, যে এই যে বাংলাদেশকে নিয়ে যে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত, এবং কেনই বা এই দেশকে এইভাবে বেছে নেওয়া হচ্ছে, এগুলোও কিন্তু আমাদের একটা হিসাব নিকাশের মধ্যে আনতে হবে। আর আমি আসলে মানে আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, যে ইসলামকেও আমাদের, যারা ইসলাম প্রচার করে তাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই দেশে কিন্তু ইসলাম প্রচার করছে সুফিবাদে যারা বিশ্বাসী, তারাই কিন্তু ইসলাম এখানে নিয়ে এসেছে। আমরা কিন্তু সেই সুফিজমের থেকে অনেকটা পিছিয়ে গেছি। আমার মনে হয় এটাকে আমাদের আরও সামনে নিয়ে আসা দরকার। এবং এই সুফিজমে যারা বিশ্বাসী, আপনি দেখবেন তারা অনেক উদারপন্থী, অনেক ইসলাম সম্বন্ধে তারা অনেক বেশি জানে এবং বুঝেও। এবং আমাদের এই সব কিছু মিলে আমি আসলে হয়তো অতটা গুছিয়ে বলতে পারতেছি না, কিন্তু আমি মনে করি যে আমাদের উন্নয়নকে যেভাবে অব্যাহতি রাখতে হবে, নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, নারী ক্ষমতায়ন কিন্তু সেভাবে হচ্ছে না, এবং নারী ক্ষমতায়নের ব্যাপারটাও চিন্তা রাখতে হবে। তদ্রূপভাবে এই পর্দার নাম দিয়ে বিশেষ পোশাকে নারীরা যেন পিছিয়ে না যায়, কওমি মাদ্রাসার প্রতি নজরাদি বাড়াতে হবে। আবার এই যে নারী মাদ্রাসা এত গড়ে উঠছে, সেটা লেখাপড়া কি হচ্ছে সেই দিকে নজর দিতে হবে। প্লাস সুফিজমকে এনকারেজ করতে হবে, এবং প্রগতিশীল চিন্তা চেতনা যারা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। একেবারে ছোট্ট করে আপনার শেষ মন্তব্য যেটা বল। আসলে ছোট্ট করে অনেক কিছু বলার আছে, কারণ কিছু বলা হবে না। আমি জাস্ট একটু যোগ করতে চাই যে উনি যেটা বললেন এটা আমি সম্পূর্ণ সমর্থন করে বলছি। আমি একটু শুধুমাত্র মাদ্রাসার পরিবর্তন, মাদ্রাসার দৃষ্টি দেওয়া, আমি সাধারণ স্কুল কলেজে কি হচ্ছে, আমি যদি একটা কঠিন প্রশ্ন করি, আর কি কিছুদিন আগে একটা গবেষণা বের হয়েছে, 56% স্কুল কলেজের ছেলেরা যায় না বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি। হ্যাঁ, তাহলে ওখানে কি আমরা ঠিক শিক্ষা দিচ্ছি? ওখানে কি শিখেছি? অর্থাৎ ওনারা কাজ করছেন, ওনারা হোলি আর্টিসানের পরে অনেক সাকসেসফুলি অনেক নিয়ত নিয়ে আসছেন। এটা নির্মূল করতে হলে একটা দরকার সামাজিক আন্দোলন। সেই স্কুল কলেজ থেকে শুরু করবে। আমরা কি পড়াচ্ছি? বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, যে মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, যারা ধর্ম বর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা কতটা কী করছি? আমরা কি ছাত্রদেরকে শেখাচ্ছি ইতিহাস, মুক্তিযুদ্ধ ইতিহাস কোন কোন জায়গায় আছে? আসলে স্কুল কলেজে কারিকুলাম চেঞ্জ, এবং সেইখানে আমাদের সামাজিক আন্দোলন। আগে গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতাম ক্লাব আছে, থিয়েটার আছে, যাত্রা গান আছে, সেগুলো তো নাই আজকে, এবং শহরাঞ্চলেও নাই। শুধুমাত্র একটা বিশেষ দিনকে কেন্দ্র করে আমরা সামাজিক নেটওয়ার্কের কথাই যেটা বলছেন, এবং সেটা সবাই মিলে এটা শুরু করতে হবে। শুধুমাত্র পয়লা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারি, এই 16ই ডিসেম্বর বা 26শে মার্চ আমরা কিছু উৎসব করি, তারপর সারা বছর ভুলে যাই। কাজে এইটাকে ওই যে একটা সারা বছর কর্মকাণ্ডকে সরিয়ে দিতে হবে শহর গ্রামে। অনেক ধন্যবাদ। শেষ লাইন আব্দুল বাতেন, শেষ লাইন। ধন্যবাদ। আমি একটু বলতে চাই যে বাংলাদেশে আপনারা জঙ্গিবাদের বিস্তার নিয়ে এত শঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশে এর বিস্তার ঘটবে না। এর অ্যান্টিডোট হিসেবে আমি বলবো যে আমাদের দেশের মানুষের, আমাদের দেশের ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের দেশের কালচার, আমাদের মানুষের যে সাইকোলজি, আমাদের দেশের মানুষের যে সামাজিক ব্যবস্থা, এগুলোকে জঙ্গিবাদকে কখনোই প্রশ্রয় দিবে না, এবং এটাই আমাদের বড় শক্তি। আরেকটা কথা বলতে চাই যে বিষয়গুলো নিয়ে আপনারা অরিড, যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা, এটা বিগত দিনের গবেষণায় যদি আমরা বলি যে মাদ্রাসা বলছেন আজকে জঙ্গিবাদ, জঙ্গি বনাম নারীর এগিয়ে যাওয়া আমরা বলছি সেন্টার না। যে বিষয়টা আমি বলতে চাই, যে কথাগুলো দিয়ে, যে কোরআনের আংশিক ব্যাখ্যা দিয়ে তাদেরকে আকৃষ্ট করে তাদের মগজটা ধোলাই করা হয়, আমাদেরকে এটার কাউন্টার নেরেটিভসটা তৈরি করতে হবে, এবং সেই কাউন্টার নেরেটিভসটা তৈরি করে সেটা দিয়ে বোঝাইতে হবে যে দিস আর নট দি ওয়ে। কথাটাই অনেক দিন ধরে হোলি আর্টিজানের পরে থেকে আরো অনেক সবগুলো চ্যানেলে এত বলা হচ্ছে, কিন্তু ওইটা যদি করা যায়, কিন্তু মানে এফেক্টিভলি কাজটা আসলে, এবং এটা দায়িত্ব শুধু পুলিশের, দৃশ্যমান কোনো কাজের আমি রিপোর্টিং করতে যেতে পারলাম না। আমরা আপনাদেরকে একটা 1 মিনিট আর 10 সেকেন্ড একটা বলি যে কারণগুলো নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদেরকে দিয়ে একটা গবেষণা করাচ্ছি, যেটা থেকে আমরা কিছুটা ফাইন্ডিংস পাবো যে কোন বিষয়গুলা
তাদেরকে আকৃষ্ট করে। তার মধ্যে থেকে কাউন্টার ন্যারেটিভসের কাজটা কিন্তু আমি যদি গিয়ে বলি কোরআনের ব্যাখ্যা দিয়ে মানুষকে বিশ্বাস হবে না, যারা এটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন তাদেরকে দিয়ে কাউন্টার ন্যারেটিভ করতে হবে, ওই জায়গা থেকে শুরু করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে। সুলতানা কামাল, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল সকাল 9:30 আবার এই অনুষ্ঠানটি রিপিট দেখানো হবে, আপনারা নিশ্চয়ই জানেন। শেষ করব সুলতানা কামালের মন্তব্য দিয়ে, যেটা সেলিনা হায়াত আইভি বলছিলেন যে এইভাবে কি নারীর এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করে। অনেক জায়গায় নারীর যে উন্নয়ন যে সূচক আমরা দেখছি সেখানে একটা বড় ধাক্কা কিনা, এবং এইটা আরেকটা ষড়যন্ত্রের পার্ট কিনা, ছোট্ট করে আমি যে এক লাইনে যদি এই কথাটা বলতে চাই যে অবশ্যই সেটা করার একটা সক্রিয় চেষ্টা চলছে। কারণ যে কথাটা আমি আগেই বলেছিলাম যে নারী যখন বেরিয়ে আসে ঘর থেকে, নারী যখন নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়, নারী যখন শক্তি নিয়ে এগিয়ে আসে, তখন কিন্তু যে রক্ষণশীলতা, কুপমণ্ডুকতা, সমাজে আধিপত্য বিস্তার করার যে চেষ্টাগুলি পুরুষতান্ত্রিকতার সঙ্গে ধর্মকে ব্যবহার করে, সংস্কৃতিকে ব্যবহার করে যে কাজগুলি করা হয়, সেটা কিন্তু টিকতে পারে না। সেই জন্যেই নারীকে নারীর বিপরীতে দাঁড় করিয়ে এখন নারী অধিকারের একেবারে কাউন্টার হিসাবে জঙ্গি নারী তৈরি করে এটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সচেতনভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্রের মধ্যে এটার যে একটা আক্রমণ কিংবা ইনফেকশন যেটাকে বলে, সংক্রমণ ঘটেছে, সেগুলিকে পরিষ্কার করে আমাদের এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা ছিলেন। আবারও কালকে এই সময় দেখা হবে। ভালো থাকবেন সবাই।